এই যে আসাদ একটা আরবি ভাষার শব্দ, এর মানে হচ্ছে সিংহ। প্রায় ২০,০০০ মানুষকে খুন করে। একটা রাষ্ট্র কেমন আচরণ করবে তা ঠিক করে দিবে বিশ্ব ব্যবস্থা। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে প্রায় ৫৫ বছর ধরে চলে আসা আসাদ পরিবারের শাসন থেকে বের হয়ে এসেছে সিরিয়া, যেখানে বাশার আল আসাদই শাসন করেছে ২০০০ থেকে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত, প্রায় ২৫ বছর। আজকের আলোচনা থেকে আমরা বিশ্লেষণ করব যে বাশার আল আসাদের পতন পশ্চিম এশিয়ার ভূরাজনীতিকে কী ধরনের পরিবর্তন এনে দিতে পারে, এবং এই ক্ষেত্রে কি মুসলমানরা লাভবান হবে নাকি পশ্চিমারা বেশি লাভবান হবে, বা পশ্চিমাদের বন্ধু ইসরায়েল পশ্চিম এশিয়াতে তার প্রভাব বলয় আরও বেশি মজবুত করবে, আরও বেশি মুসলমানদের উপর অত্যাচার করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের আন্দোলন শুরু হয়েছিল মূলত ২০১১ সালে, যার পেছনে সবচেয়ে বড় প্রভাবক ছিল আরব বসন্ত। এই জন্য সিরিয়া কনফ্লিক্টটা ভালো মতন বোঝার জন্য আমরা খুব সংক্ষেপে আরব বসন্ত ব্যাপারটা জেনে নিব। আরব বসন্ত বলতে এরকম ঋতুর বসন্ত না, আরব বসন্ত হচ্ছে কতগুলো বিপ্লবকে একসাথে বোঝানো হয়, যেটা প্রথম শুরু হয়েছিল তিউনিসিয়াতে ২০১০ সালের ডিসেম্বর, যখন তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন আল আবেদিন বেন আলী। এই বেন আলী প্রায় ২৩ বছর ধরে তিউনিসিয়াকে শাসন করতেছিল। তার শাসনামলে তিউনিসিয়াতে বেকারত্বের হার খুব মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। তিউনিসিয়ান তদানীন্তন সরকারের ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক টালমাটাল অবস্থার কারণে মানুষের জনজীবন একবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই বেন আলীর সরকারের বিরোধিতা করতে গিয়ে মোহাম্মদ বাউজিজি নামক ২৬ বছরের এক তিউনিসিয়ান যুবক রাস্তায় তার শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে। মূলত ব্যাপারটা হচ্ছে এরকম যে এই মোহাম্মদ বাউজিজি তিনি রাস্তায় ফলমূলের ব্যবসা করতেন, এই ভ্যান টাইপের জিনিসের উপর ফলমূল নিয়ে তিনি বিক্রি করে বেড়াতেন। তো একদিন পুলিশ এসে তার কাছে এই ব্যবসার লাইসেন্স দাবি করে, যদিও এই ব্যবসায় তিউনিসিয়ায় তখন কোনো লাইসেন্স হয় না। তখন বাউজিজি বলে যে আমার কাছে তো লাইসেন্স নাই। তখন বাউজিজিকে অপমান করে তার ফলমূল সহ এই ভ্যান কেড়ে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে বাউজিজি একটি লাইসেন্সের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ায়, বাট কোনোভাবেও সে এই ব্যবসার লাইসেন্স ম্যানেজ করতে পারে নাই। এই যে সরকারের হয়রানি এবং বিভিন্নভাবে তাকে হিউমিলিয়েট করা, এর ফলে বাউজিজের ভিতরে একটা তীব্র ক্ষোভ বাসা বাঁধে এবং তিনি প্রতিবাদ স্বরূপ রাস্তার উপর দাঁড়িয়ে নিজের শরীরে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করে। বাউজিজি তার শরীরে আগুন দেয় ১৭ই ডিসেম্বর, আর বেন আলীর পতন হয় ১৪ই জানুয়ারি, অর্থাৎ ১ মাসেরও কম সময় ধরে যে তীব্র আন্দোলন চলেছিল, এই আন্দোলনের ফলে ২৩ বছর ধরে চলে আসা বেন আলীর শাসনের পতন হয়। তবে এখানে উল্লেখ্য যে তদানীন্তন আমলে মিডিয়াতে খুব ঘটা করে প্রকাশ করা হয় যে এই মোহাম্মদ বাউজিজি প্রথমে সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি সরকারি চাকরি ম্যানেজ করতে পারেন নাই। তার ফলে তিনি আসলে ভ্যানে করে এই ফলমূলের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু মোহাম্মদ বাউজিজি শিক্ষাগত যোগ্যতা খুঁজতে গিয়ে দেখা যায় তিনি মূলত আসলে প্রাইমারি পাস ছিলেন, মাধ্যমিকে ভর্তি হয়েছিলেন কিন্তু মাধ্যমিক পাশ করেন নাই। তার শিক্ষাগত যোগ্যতা দেখে এই ব্যাপারটা প্রেডিক্ট করা যায় যিনি বাউজিজি আসলে সরকারি চাকরির জন্য চেষ্টা করেন নাই, তিনি প্রথম থেকেই এই ধরনের ছোটোখাটো ব্যবসা করতেন। তাহলে মিডিয়া এটা কেন ছড়ালো? মিডিয়া এটা ছড়ালো মূলত দর্শককে আকৃষ্ট করার জন্য, কেননা খবরের মধ্যে যদি আমরা একটু স্পাইসি যোগ করে দিই তাহলে দর্শক বেশি আকৃষ্ট হবে এবং সেই খবর বেশি প্রচারিত হবে, কেননা খবর নিজেও কিন্তু একটা পণ্য, এটা বাজারে ছড়ায়াছিটা বিক্রি হয় আর কি। তিউনিসিয়ার এই আন্দোলনের প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশ মিশরে। মিশরে প্রায় ৩০ বছর ধরে তখন শাসন করতেছিল হোসনি মুবারক, এবং এই মুবারক আমলের শেষ দিকে এসে মিশরের অর্থনৈতিক অবস্থা আসলে খুবই খারাপ হয়ে গিয়েছিল। চাকরির বাজার, দুর্নীতি, বিভিন্ন কিছু একবারে ছয়লাভ হয়ে গিয়েছিল, ফলে সাধারণ মানুষের জীবন খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তিউনিসিয়ার এই সফল আন্দোলন দেখে মিশরের জনগণ ২০১১ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু করে হোসনি মুবারকের পতনের আন্দোলন। তারা মিশরের কায়রো শহরের তাহরির
স্কোয়ারে জমায়েত হতে থাকে এবং এই জমায়েত একসময় গণজমায়েত হয় এবং পুরো দেশ একসময় হোসনি মুবারকের বিরুদ্ধে ফেটে পড়ে এবং মাত্র ১৬ দিন পরে ১১ই ফেব্রুয়ারি হোসনি মুবারকের পতন হয়। সেনাবাহিনী বলে যে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করা হবে। ২০১২ সালে আসলে গণতান্ত্রিক সরকার গঠিত হয় এবং মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি নির্বাচনের মাধ্যমে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন। গণতন্ত্র শুরু হয়ে যায়, কিন্তু এই গণতন্ত্র দীর্ঘায়িত হয় নাই। মাত্র ১ বছর পরেই ২০১৩ সালে সেনাবাহিনী মোহাম্মদ মুরসিকে উৎখাত করে এবং আব্দুল ফাত্তাহ আল সিসিকে মিশরের প্রেসিডেন্ট হিসেবে বসান। সেই ২০১৩ থেকে আজকে ২০২৪ শেষ হয়ে ২৫-এ চলে যাচ্ছি আমরা। এই ফাত্তাহ আল সিসি এখনও মিশরের প্রেসিডেন্ট হিসেবে বহাল তবিয়াতে আছেন। তার মানে এক হোসনি মুবারকের পতনের পর ২ নাম্বার হোসনি মুবারক আসলে ক্ষমতায় বসে আছে। মিশরের অর্থনৈতিক অবস্থা কি? তেমন কোনোই চেঞ্জ আসে নাই। তার মানে গণতন্ত্রের দাবিতে মিশরের লোকজন যে আন্দোলন করে সরকার পতন করেছিল তা আসলে ফলপ্রসূ হয় নাই। এরপরে এই আন্দোলনের বাতাস ছড়িয়ে পড়ে লিবিয়াতে, লিবিয়া থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইয়েমেন, ইয়েমেন থেকে আলজেরিয়া, আলজেরিয়া থেকে জর্ডান, মরক্কো, এই বিভিন্ন দেশে সরকারের এগেনেস্টে যে বিপ্লব সংগঠিত হয় ২০১০-এর শেষ থেকে শুরু করে ২০১১-র এই মাঝামাঝি টাইমে, এইটাকেই পশ্চিমারা বিশেষায়িত করে আরব বসন্ত দিয়ে। যদিও তিউনিসিয়া ছাড়া আর কোনো দেশেই উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই। লিবিয়া থেকে গাদ্দাফির পতন হয়েছে, কিন্তু লিবিয়ার আসলে আহামরি তেমন কোনো পরিবর্তন হয় নাই। সিরিয়া ২০১১ থেকে আজ ২০২৪-এর শেষ পর্যন্ত তীব্র এক গৃহযুদ্ধের মধ্যে নিমজ্জিত আছে, যেখানে প্রায় ৫ লক্ষ মানুষ খুন হয়েছে। একই ঘটনা ইয়েমেনে ঘটতেছে। বিশ্বব্যাংকের একটা রিপোর্টে বলা হয়েছে শতাব্দীতে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটেছে ইয়েমেনে, যেখানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ খুন হয়েছে, এমনকি ভাতের অভাবে, ২ বেলা খাবারের অভাবে তারা মারা যাচ্ছে। তার মানে এই পশ্চিম এশিয়া এবং তার আশপাশের অঞ্চলের এই সরকার বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনকে পশ্চিমারা আরব বসন্ত দিয়ে সংজ্ঞায়িত করলেও এটা আসলে আরব বসন্ত না, বরং এটাকে গ্রীষ্মের দাবানল বলা যেতে পারে, শীতের রুক্ষতা বলা যেতে পারে। এখানে কোনো ফুল ফোটে নাই, এখানে কোনো আনন্দ দেখা দেয় নাই, এখানে রক্ত দেখা দিয়েছে, এখানে মৃত্যু দেখা দিয়েছে, এখানে অশান্তি দেখা দিয়েছে, এখানে অর্থনৈতিক নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। পশ্চিম এশিয়া হয়ে গেছে ভূরাজনৈতিক প্লেগ্রাউন্ড। ওয়ার্ল্ডের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র এসে এইখানে তাদের প্রক্সি ওয়ার করেছে, এইখানে তাদের ভূরাজনৈতিক স্বার্থ খুঁজেছে। তো আজকে আমরা সিরিয়ার ব্যাপারটা ব্যাখ্যা করব। বাশার আল আসাদ আসলে কিভাবে ক্ষমতা এসেছিল, এই জিনিসটা আমাদের অনেক পেছনে গিয়ে খুঁজতে হবে। বাশার আল আসাদের পিতা ছিলেন হাফিজ আল আসাদ। তিনি মূলত সিরিয়ার বিমান বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। ১৯৬৬ সালে মূলত তিনি রাজনীতিতে যোগ দেন এবং তার রাজনৈতিক দল ছিল বার্থ পার্টি, যারা আসলে বিপ্লবী মতাদর্শে বিশ্বাসী ছিলেন, মানে একটু বাম ঘেঁষা বা একটু সমাজতান্ত্রিক মতাদর্শ। সাল ১৯৬৬, এটা বুঝতে হবে, কিন্তু তখন কোল্ড ওয়ার চলতেছে, অর্থাৎ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক একটা উত্তেজনা চলতেছে। আমেরিকা চাচ্ছে পৃথিবীতে গণতন্ত্র ছড়াতে, সোভিয়েত ইউনিয়ন চাচ্ছে পৃথিবীতে সমাজতন্ত্র ছড়াতে। সো কোল্ড ওয়ারের একটা বড় প্রভাব কিন্তু এই সিরিয়াতে পড়বে। এই বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ ১৯৭০ সালের নভেম্বরে সিরিয়াতে একটা বিপ্লবের নেতৃত্ব দেন, যে বিপ্লবকে বলা হয় কারেকশনাল মুভমেন্ট। এই কারেকশনাল মুভমেন্টের মাধ্যমে হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতায় বসেন এবং ক্ষমতায় বসেই তিনি মূলত স্বৈরাচারী মতাদর্শ দেখান। যেহেতু তার রাজনৈতিক দল বাথ পার্টি একটু সমাজতান্ত্রিক মতাদর্শের ছিল, এই জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে তার একটা ব্যাপক যোগাযোগ শুরু হয়। ১৯৮২ সালে সিরিয়ার হামা শহরে কিছু ইসলামিক গোষ্ঠী, যারা মূলত সুন্নি মতাদর্শের ছিল, তারা এই হাফিজ আল আসাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তারা চেষ্টা করে মাত্র, কিছু মিছিল মিটিং করে, কিছু সভা সমাবেশ করে, জাস্ট এতটুকুই। এদেরকে প্রতিহত করার জন্য হাফিজ আল আসাদ
তার মিলিটারিকে ব্যবহার করে এবং সে প্রায় ২০,০০০ মানুষকে খুন করে, যেটা হামা মেসাকার নামে পরিচিত। কেউ একজন আপনার ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছে, সে আপনার দেশের নাগরিক, আপনি শুধু তাকেই খুন করলেন না, আপনি ২০,০০০ মানুষকে খুন করলেন। সংখ্যাটা ২০,০০০। এখানে বলে রাখা ভালো, এই আসাদ পরিবার ছিল মূলত শিয়া আলেভি, কিন্তু সিরিয়ার প্রায় ৭০ থেকে ৭৫% মানুষ মূলত সুন্নি। তার মানে সুন্নি সংখ্যাগরিষ্ঠ একটা দেশে সংখ্যালঘু হচ্ছে শিয়ারা, আর সেই শিয়ারাই হচ্ছে মূলত ক্ষমতায় বসে আছে। তো সুন্নিরা একত্রিত হবে, তারা সরকারের এগেনস্টে কথা বলবে, নিজেরা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে দমনের জন্য আপনি একবারে ২০,০০০ মানুষ মেরে ফেললেন, এবং এতে করে কিন্তু আসাদ পরিবারের ক্ষমতা বিন্দুমাত্র কমে নাই, বরং সিরিয়া জুড়ে এই হাফিজ আল আসাদের ভীতি এত বেশি ছড়িয়ে গিয়েছিল যে তার ক্ষমতা আসলে আরো বৃদ্ধি পেয়েছিল। এই যে আসাদ একটা আরবি ভাষার শব্দ, এর মানে হচ্ছে সিংহ, এবং তিনি সিংহের চাইতেও বিধ্বংসী ভূমিকা দেখিয়েছিলেন। তবে পিতার পরে বাশার আল আসাদ ক্ষমতায় এসেছে একটু অলৌকিকভাবে। মূলত এই বাশার আল আসাদ হচ্ছে একজন চোখের ডাক্তার, তিনি ইংল্যান্ডের লন্ডনে পড়ালেখা করেছেন। তার বাবা তাকে কিন্তু রাজনীতিতে আনেন নাই, রাজনীতিতে তার আসার কথাও ছিল না। তাই বাশির আল আসাদকে মূলত রাজনৈতিক দীক্ষা দেওয়া হচ্ছিল এবং তাকে বার্থ পার্টির মেম্বারও করা হয়েছিল। কিন্তু ১৯৯৪ সালে এই বাসিল এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মানে পিতার উত্তরাধিকারী হিসেবে তখন বাশার আল আসাদের কোনো বিকল্প ছিল না। ঘটনা চিন্তা করেন, ২০২০ সাল, এই যে হাফিজ আল আসাদ অর্থাৎ বাশারের পিতা, তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মানে তিনি তখন তার রিপ্লেসমেন্ট খুঁজতেছিল। তখন তিনি বাশারকে দেশে এনে তার কাছে মূলত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু একটা সমস্যা ছিল, বাশার আল আসাদের বয়স তখন ৩৪ বছর, কিন্তু সিরিয়ার সংবিধান অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট হতে মিনিমাম বয়স লাগবে ৪০ বছর। তো কি করতে হবে? তড়িঘড়ি করে সংসদ বসলো এবং তারা আলোচনা করে সিরিয়ার সংবিধান সংশোধন করলো। সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট হওয়ার বয়স কিন্তু ৩৫ করা হয় নাই, ৩২ করা হয় নাই, ৩০ও করা হয় নাই, ৩৪ করা হয়েছে। কেন? কেননা বাশার আল আসাদের বয়স তখন ৩৪। ২০২০ সালের শেষের দিকে পিতা হাফিজ আল আসাদ মারা যান এবং মসনদে বসেন বাশার আল আসাদ। যদিও বাশার আল আসাদ ক্ষমতায় বসার পরে সিরিয়ার একটা ব্যাপক অর্থনৈতিক সংস্কার করার চেষ্টা করেন। তিনি সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতাদর্শ থেকে বের হয়ে ধীরে ধীরে বাজার অর্থনীতি ব্যবস্থার দিকে শিফট করতেছিলেন, এবং তিনি ব্যাংক সহ আর্থিক খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিচ্ছিলেন, এবং কৃষিখাতে তিনি ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা হাতে নেন, এবং তার সুফলও দেখা দিয়েছিল। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত এই যে ১০ বছরে সিরিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ থেকে ৫%, কিন্তু তার এই সংস্কার আসলে প্রকৃতি মেনে নেয় নাই। ২০০৬ থেকে ২০১০ সাল সিরিয়াতে ব্যাপক খরা দেখা দেয়, এত বেশি খরা যে তাদের উৎপাদন প্রায় ৬০%, কৃষি উৎপাদন ৬০% হ্রাস পায়, এবং কোনো চাষাবাদ হচ্ছে না, কোনো ফসল ফলতেছে না, ফলে খাবারের একটা ব্যাপক সংকট দেখা দেয়, এবং প্রত্যন্ত গ্রামের লোকজন ধীরে ধীরে শহরের দিকে মুভ করে, এবং অর্থনীতি একটা টালমাটাল অবস্থার মধ্যে চলে যায়। এই ব্যাপারটা কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধের একটা পেছনের বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। এবং আরেকটা বড় প্রভাবক ছিল বেকারত্ব। যেহেতু খরার কারণে ফসল উৎপাদন হচ্ছে না, অনেক মানুষ বেকার হয়ে গিয়েছেন, এবং সরকারের কিছু লোকজনের দুর্নীতির কারণে আসলে কর্মসংস্থান তেমন সৃষ্টি হয় নাই, এবং এতে করে সিরিয়ার তদানীন্তন আমলে ২০১০ সালে বেকারত্বের হার ছিল ৮ থেকে ১০%, যদিও শিক্ষিত বেকারের পরিমাণ ছিল ২৫%। ঠিক এই রকম একটা মুহূর্তে ধরেন তিউনিসিয়াতে বিপ্লব হয়েছে, মিশরে বিপ্লব হয়েছে, লিবিয়াতে বিপ্লব হয়েছে। তখন সিরিয়ার দারা শহরে কিছু যুবক দেওয়াল লিখেছিলেন এই বাশার আল আসাদ সরকারের এগেনস্টে। তার লেখা ছিল এরকম যে, বাশার, পরবর্তী টার্গেট তুমি। মানে মোটামুটি এরকম কথা যে বাশারের পতন হবে সামনে।
ঠিক এই রকম কথাও কিন্তু বাশার আল আসাদ মেনে নেয় নাই। এই ধরনের স্কুল কলেজ পড়ুয়া যুবককে তারা অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে তাদেরকে অত্যাচার করা হয়। আসলে কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল এই ব্যাপারটা কিন্তু বাশার আল আসাদের সরকার গোপন রাখে, কিন্তু মিডিয়াতে এটা ঘটা করে প্রকাশ করা হয়। তখন সাধারণ মানুষ ধীরে ধীরে রাস্তায় নেমে আসে এবং বেশ কতগুলো বিরোধী গ্রুপ তৈরি হয়ে যায়, যারা বাশার আল আসাদের পতনের জন্য রাস্তায় নেমে আসে এবং গ্রুপগুলো একত্রিত হয়ে গঠন করে সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ, যারা সরকারের এগেনেস্টে রাস্তায় নামে। এখন আপনি চিন্তা করেন, বাশার আল আসাদ মূলত হচ্ছে শিয়া মতাদর্শের, তার মানে তার সাথে ইরানের একটা ভালো কানেকশন আছে। ঐতিহাসিকভাবে তারা রাশিয়ার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করে। ১৯৭১ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন সিরিয়ার তার্তুস বন্দরে তাদের নৌঘাঁটি পর্যন্ত বসিয়েছেন। সেই নৌঘাঁটির থেকে তারা কিন্তু ভূমধ্য সাগরে তাদের আধিপত্য বিস্তার করে এবং এই ভূমধ্য সাগরে আধিপত্য বিস্তার করা সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা রাশিয়ার যতগুলো সমুদ্র বন্দর আছে এর অধিকাংশই কিন্তু সারা বছর ব্যবহার করা যায় না। উত্তরের দিকেরগুলো শীতকালে বরফ জমে যায়। তার মানে ক্রিমিয়ার পাশ দিয়ে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কের বসফরাস প্রণালী দিয়ে তাদেরকে ভূমধ্যসাগরে এসে তাদের আন্তর্জাতিক বাণিজ্য রক্ষা করতে হয়। ভূমধ্যসাগরে রাশিয়ার নৌঘাঁটির অবস্থান থাকা রাশিয়ার স্ট্র্যাটেজিক কারণে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাপোর্টটা কিন্তু দিয়ে আসতেছে সিরিয়ার সেই ১৯৭১ সাল থেকে। সিরিয়ার সাথে অর্থাৎ বাশার আল আসাদ সরকারের সাথে বন্ধুত্ব কার? বন্ধুত্ব ইরানের। আর ইরানের সাথে বন্ধুত্ব মানেই বন্ধুত্ব হবে লেবাননের হিজবুল্লার সাথে, বন্ধুত্ব হবে ইয়েমেনের হুতির সাথে এবং বন্ধুত্ব হবে রাশিয়ার সাথে, বন্ধুত্ব হবে চীনের সাথে। এখন এই যতগুলো দেশের নাম বললাম এরা সবাই তো পশ্চিমা এগেনেস্ট। তার মানে পশ্চিমারা ইসরায়েলকে নিয়ে অবশ্যই অবশ্যই এই মঞ্চে হাজির হবে। আর বিরোধীরা যেহেতু বাশার আল আসাদের পক্ষে, তাহলে পশ্চিমারা এসে অবশ্যই অবশ্যই আসাদের যারা বিরোধী, এই যে সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট, এদেরকে সাহায্য দিবে এবং ঘটনা তাই ঘটল। বর্তমান বিশ্ব চলে হচ্ছে নব্য বাস্তববাদে। নব্য বাস্তববাদ তত্ত্ব একথাই বলে যে একটা রাষ্ট্র কেমন আচরণ করবে তা ঠিক করে দিবে বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থায় নির্ধারণ করবে কে কোন দিকে যাবে। এবং এই সিরিয়া সংকট নব্য বাস্তববাদের একটা চকচকা উদাহরণ। যে দেশের যে দিকে যাওয়ার কথা ছিল বিশ্ব ব্যবস্থা অনুযায়ী, সেই দেশ সেই দিকে গিয়েছে। শুধুমাত্র একটু গ্যাঞ্জামে পড়ে গিয়েছিল তুরস্ক। তুরস্ক নিজেই কিন্তু ন্যাটোর মেম্বার, তার মানে সেও পশ্চিমাদের সাথে এসে এই বাশার আল আসাদের এগেনেস্টে যারা আছে সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট, এদেরকে সাপোর্ট দিবে, তাই দিচ্ছিল। কিন্তু এইখানে জঞ্জালটা বাধায় দেয় হচ্ছে কুর্দি। কুর্দি সংকট কিন্তু টোটাল পশ্চিম এশিয়ার একটা বড় সংকট। এখানে উল্লেখ্য যে কুর্দিরা কিন্তু পশ্চিম এশিয়ার বা মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী, কিন্তু যাদের কোনো দেশ নাই। কুর্দিরা দীর্ঘদিন যাবৎ নিজেদের একটা দেশ কুর্দিস্তানের জন্য কিন্তু লড়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমারা বিভিন্নভাবে তাদের একটা কুর্দিস্তান দেশ করে দিবে এই মূলা ঝুলিয়ে তাদেরকে দিয়ে অনেক অনেক কাজ করায় নিয়েছে। বিভিন্ন যুদ্ধে কুর্দিদেরকে ব্যবহার করছে, কিন্তু কুর্দিদের কোনো দেশ দেয় নাই। কিন্তু সিরিয়ার বর্ডার যদি আমরা লক্ষ্য করি, তাহলে সিরিয়ার উপরে প্রায় ৮২২ কিলোমিটারের বর্ডার আছে কিন্তু তুরস্কের সাথে। এবং সিরিয়া এবং এই তুরস্কের যে বর্ডার এলাকা, এটা মোটামুটি পাহাড়ি এলাকা এবং এই সমস্ত জায়গা দিয়ে কুর্দিরা বসবাস করে। এবং তুরস্কের মোট জনগণের প্রায় ২০% হচ্ছে কুর্দি, যারা স্বাধীনতা চায়, যেইটা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই সমস্ত পাহাড়ি এলাকায় কুর্দিস্ট ওয়াকার পার্টি বা পিকেকে এর কার্যক্রম আছে এবং এরা কিন্তু একটা বড়সড় মিলিশিয়া গ্রুপ, যারা একটা স্বাধীন দেশ চায়। এই জন্য তুরস্ক সবসময় এদেরকে দাবিয়ে রাখতে চায়। এই জন্য তুরস্ক কিন্তু এদেরকে কুর্দি বলে পরিচয় দেয় না, যেহেতু এটা পাহাড়ি এলাকা। এই জন্য তুরস্ক তার দেশের কুর্দিদেরকে বলে পাহাড়ি তুর্কি। কুর্দি বলে না, পাহাড়ি তুর্কি। পাহাড়ে বসবাস করে এরা। এখন সিরিয়ার কুর্দিরা যদি সংগঠিত হয়ে যায়,
তাহলে অবশ্যই তুরস্কের কুর্দিরাও যোগ দিবে এবং দুই কুর্দিরা মিলিত হয়ে কিন্তু একটা দেশ গঠনের জন্য বড়সড় আন্দোলন করতে পারে। তার মানে বিশ্ব ব্যবস্থা অনুযায়ী তুরস্কের উচিত ছিল পশ্চিমাদের সাথে এসে বা আমেরিকার সাথে এসে বাশার আল আসাদের এগেনস্টে কাজ করা। তুরস্ক তাই করতেছিল, কিন্তু কুর্দিরা যোগ দেওয়ার ফলে তুরস্ক কোনো দিকে না তাকায় তুরস্ক শুধু কুর্দিদের এগেনস্টে কাজ করছে এবং সীমান্তে অর্থাৎ সিরিয়া এবং তুরস্কের সীমান্তে সে প্রচুর বোমিং করছে শুধুমাত্র কুর্দিদেরকে দমানোর জন্য। তার মানে তুরস্ক এখানে এসে এমন একটা ঝামেলায় পড়ছে যে এ কুল রক্ষা করতে গিয়ে ওই কুল হারাবে, ও কুল রক্ষা করতে গেলে এ কুল হারাবে। তো সব কিছু বাদ দিয়ে সে জাস্ট কুর্দিদের এগেনস্টে কাজ করা শুরু করছে। এই যুদ্ধে রাশিয়া কেন আসছে? কেননা তার্তুস বন্দরে রাশিয়ার নৌঘাঁটি আছে এবং সিরিয়াতে তাদের একটা বিমান ঘাঁটিও আছে। এবং যে দেশের সরকারের মদদে আপনি একটা নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি করে রেখেছেন, অবশ্যই সেই সরকারকে আপনি সাপোর্ট দিবেন। তো রাশিয়া মূলত এসেছিলেন বাশার আল আসাদকে প্রোটেক্ট করতে। প্রথম দিকে তারা অস্ত্র সাহায্য দিচ্ছিল, কিন্তু ২০১৫ সালে তারা ডাইরেক্ট বিমান হামলা করা শুরু করে এবং ২০১৫ সালের পর থেকে প্রায় $3.5 বিলিয়ন সাহায্য সহযোগিতা দেয় বাশার আল আসাদকে। ইরান এইখানে এসেছিল মূলত শিয়া মতাদর্শকে বাঁচিয়ে রাখার জন্য, কেননা বাশার আল আসাদ কিন্তু শিয়া আলেভি। ইরান কিন্তু এই বাশার আল আসাদের সরকারকে ব্যবহার করত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতির ভেতরে অস্ত্র গোলাবারুদ ট্রান্সপোর্ট করার জন্য। কেননা আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা নজরদারির জন্য এই যে অস্ত্র ট্রান্সফারটা কিন্তু ইরান ডিরেক্ট করা থেকে সাধারণত নিজেকে বিরত রাখত এবং এইটা সিরিয়ার সরকারের মাধ্যমে গোপনে এই কাজটা করত। তার মানে এই বাশার আল আসাদের সরকার ইরানের জন্য একটা স্ট্র্যাটেজিক ট্রানজিটের ব্যবস্থা করত। আমেরিকা মূলত এই যুদ্ধে পার্টিসিপেট করে মোটা দাগে 4টা কারণে। তার 1 নম্বর কারণ হচ্ছে এই সিরিয়া থেকে আইএসআইএসকে দমন করা এবং ২০১৪ সাল থেকে তারা আইএসআইএসের এগেনস্টে সিরিয়াতে একটা ব্যাপক যুদ্ধ ঘোষণা করে এবং আইএসআইএসকে মোটামুটি কোণঠাসা করে ফেলে। এখানে একটা উল্লেখ্য যে আমেরিকা বাশার আল আসাদ সরকারের এগেনস্টে বিদ্রোহীদের সাপোর্ট করতেছে এবং আইএসআইএসেরও এগেনস্টে। তার মানে আইএসআইএস এবং বাশার আল আসাদের মধ্যে কিন্তু একটা আতাত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে ফরমালি কোনো আতাত হয় নাই। তারা দুইজন ইন্ডিভিজুয়ালি আমেরিকা এবং তার মিত্রদের সাথে যুদ্ধ করেছে। আমেরিকার ২ নম্বর কারণ ছিল পশ্চিম এশিয়াতে ইরান এবং রাশিয়ার যে শক্তির ভারসাম্য এটাকে কমিয়ে ফেলা। কেননা বাশার আল আসাদ যদি ক্ষমতায় থাকে তাহলে এটা ইরান এবং রাশিয়ার ক্ষমতাকে আরও সমুন্নত করবে। তার মানে বাশার আল আসাদকে যদি আমেরিকা পতন ঘটাতে পারে তাহলে ইরান এবং রাশিয়ার স্বার্থ টোটাল পশ্চিম এশিয়া থেকে কমবে। ৩ নম্বর কারণ ছিল সিরিয়াতে আসলে যেইটা পিওর গণতন্ত্র সেই পিওর গণতন্ত্র ছিল না। এই আসাদ পরিবার দীর্ঘ ৫৫ বছর ধরে শাসন করে আসতেছিল, আর আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকার ছড়াতে চায়। যদিও এইটা জায়গাভেদে ভিন্ন হতে পারে, যারা আমেরিকার স্বার্থ দিবে আসলে আমেরিকা তাদের হয়েই কাজ করবে। গণতন্ত্র মানবাধিকার আসলে একটা আইওয়াশ করার মতন জিনিস, যা সারা পৃথিবীতে তিনি দেখায় দেখায় চকচকাতো এই জিনিসটা দেখায় এর এগেনস্টে তারা অনেকগুলা ঘটনা ঘটায়। তো যাই হোক, এইটা আমরা মেনেই নিচ্ছি যে তারা গণতন্ত্র এবং মানবাধিকার জন্য আসছিল। ৪ নম্বর একটা গুরুত্বপূর্ণ কারণে আসে, সেটা হচ্ছে সিরিয়ার সাথে ঐতিহাসিকভাবে ইসরায়েলের কিন্তু একটা দ্বন্দ্ব আছে এবং সিরিয়া হিজবুল্লাহকে একটা বড় মদদ দিয়ে যাচ্ছিল এবং সিরিয়ার বাশার আল আসাদ বলেছিল সে যে কোনো মূল্যে হিজবুল্লাহকে টিকিয়ে রাখবে, যে কোনোভাবে সে হিজবুল্লাহকে সাহায্য সহযোগিতা দিবে। তার মানে আসাদের পতন মানে হিজবুল্লাহ ডাউন হয়ে যাওয়া। এই জন্য ৪ নম্বর কারণ ছিল যে তার যে দোস্ত ইসরায়েল, এই ইসরায়েলের স্বার্থ রক্ষা করা। মূলত এটাই হচ্ছে নব্য বাস্তববাদ। কোনো রাষ্ট্রকে স্বার্থ ছাড়া সাহায্য করে না। প্রত্যেকটা রাষ্ট্রই এই সিরিয়া কনফ্লিক্টে পার্টিসিপেট করেছিল তাদের একটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে স্যামুয়েল পি হান্টিংটন তার ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন এই তত্ত্বতে তিনি বুঝিয়েছেন, মূলত এটা তার একটা থিসিস। তিনি বলেছেন একবিংশ শতকের যুদ্ধ হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না,
মতাদর্শের সাথে মতাদর্শের যুদ্ধ হবে, এক সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতির যুদ্ধ হবে। এখানেই দেখেন শিয়া এবং সুন্নি মতাদর্শের সাথে মতাদর্শের যুদ্ধ হচ্ছে, এবং আন্তর্জাতিক বড় বড় রথী মহারথীরা তাদের মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য এই যুদ্ধে পার্টিসিপেট করতেছে, এবং নিজে করতেছে না, সে তার প্রক্সি দিয়ে যুদ্ধ করাচ্ছে, যেটাকে আমরা বলি প্রক্সি ওয়ার। বর্তমান বিশ্বে এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে আন্তর্জাতিক বড়রা পার্টিসিপেট করতেছে না, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না। এবং এই যে ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন তত্ত্ব, এইটার মধ্যে না যুদ্ধের স্টেরয়েড লুকিয়ে আছে। মানে এইটাতে যুদ্ধের প্রতি একটা নেশা আসে, এবং পশ্চিমারায় এই নেশায় খুব বোধ হয়ে আছে। এখানে বলা হয়েছে যে একবিংশ শতকে মুসলমানদের সাথে পশ্চিমাদের যুদ্ধ হবে, এবং রাশিয়া চায়না মুসলমানের পক্ষ নিবে, এবং সেটাই কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে। কিন্তু এই যে ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি কিন্তু একটা ঐতিহাসিক পলিসি। ভাগ করো এবং শাসন করো। মুসলমানদেরকে খুব সহজেই ভাগ করে ফেলা যায়, শিয়া এবং সুন্নি। এবং আমাদের পশ্চিম এশিয়া যারা সারা পৃথিবীতে মুসলমানদের প্রতিনিধিত্ব করে, তারাই দুইটা ভাগে ভাগ হয়ে আছে। আপনি চিন্তা করেন, পশ্চিম এশিয়ার দুইটা প্রধান রাষ্ট্র হচ্ছে ইরান এবং সৌদি আরব। একজন একজনের মুখ দেখাদেখি নাই। এই যুদ্ধে বাশার আল আসাদের পক্ষে কাজ করতেছে, ডিরেক্ট কাজ করতেছে ইরান। কিন্তু এখানে কিন্তু সৌদি আরব পশ্চিমাদের সাথে জোট বেঁধে, কাতার পশ্চিমাদের সাথে জোট বেঁধে যুদ্ধ করতেছে বাশার আল আসাদের এগেনস্টে। এটা ভাগ হয়ে কোনো দিক পশ্চিমের স্বার্থে চলে যাচ্ছে, কেউ একজন শিয়ার স্বার্থে চলে যাচ্ছে। আসলে এখানে মুসলমান স্বার্থ বলে কোনো কিছু নাই আসলে। এবং এইখানে একটা কাতারের স্বার্থ দেখেন, 2009 সালে কাতার থেকে একটা গ্যাস পাইপলাইন ইউরোপ পর্যন্ত প্রপোজাল করা হয়, যে কাতার থেকে গ্যাস পাইপলাইন সৌদি আরবের ভেতর দিয়ে গিয়ে সিরিয়ার ভেতর দিয়ে এটা চলে যাবে ইউরোপে। কিন্তু এখানে স্বার্থ নষ্ট হতে পারত রাশিয়ার। রাশিয়া কিন্তু গ্যাস পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সাপ্লাই দেয়। এখন সিরিয়া যেহেতু রাশিয়ার মিত্র, তার মানে রাশিয়ার স্বার্থ যদি খর্ব হয়, তাহলে সিরিয়া এখানে ভেটো দিবে। সো এই গ্যাস পাইপলাইন কিন্তু কাজ করে নাই। তখন সিরিয়া একটা প্রপোজাল দেয়, এবং এই প্রপোজালকে সে বলেছিল ইসলামিক পাইপলাইন। এখানে সে বলেছিল কাতার থেকে গ্যাস আসবে না, গ্যাস আসবে ইরান থেকে, ইরাক হয়ে, সিরিয়া হয়ে, লেবানন দিয়ে, ভূমধ্যসাগর দিয়ে চলে যাবে ইউরোপে। কিন্তু এটাও বাস্তবায়ন হয় নাই। তার মানে বাশার আল আসাদ ছিল কাতারের একটা বড় পায়ের কাটা। এখন সে যদি সরে যায়, তাহলে এই গ্যাস পাইপলাইন বাস্তবায়ন হয় আর কোনো বাধা থাকবে না। এবং হয়তোবা আমরা আগামী 2-1 বছরের মধ্যেই দেখতে পারবো যে এই পাইপলাইনের কাজ শুরু হয়ে গেছে। তার মানে এইখানে ধর্মীয় মতাদর্শের চাইতেও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করেছে, জাতীয় স্বার্থ। ওই দেশ ওই রকমই আচরণ করবে যা করলে তার জাতীয় স্বার্থ লাভ হয়। এখন আমরা একটু আলোচনা করি যে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ভাগ্যে আসলে কি থাকতে পারে। ওকে, আলোচনার মাঝখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আসন্ন 46তম বিসিএস লিখিত এবং 47তম প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আমার দুটো ব্যাচ চলমান আছে। আমাদের আলোচনা আপনার আসন্ন বিসিএস প্রস্তুতিকে সহজ করবে বলে আমি বিশ্বাস করি। ব্যাচ দুটোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি এই লিঙ্ক ভিজিট করে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ব্যাচে এনরোল করতে পারবেন। এটা একটা চিন্তার বিষয় আসলে। একটা বিরোধী গোষ্ঠী যদি সরকার পতনে কাজ করত, তাহলে আমরা এটা প্রেডিক্ট করতে পারতাম যে সিরিয়ার ভাগ্যে ভালো জিনিস অপেক্ষা করতেছে। এইখানে কিন্তু একটা গ্রুপ না, এইখানে বেশ কয়েকটা গ্রুপ একত্রিত হয়ে এই বাশার আল আসাদের এগেনস্টে কাজ করেছে। এই যে সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট, এটাও কিন্তু একটা না। এবং সাম্প্রতিক সময়ের এইচটিএস, এই যে হায়াত তাহরিশ আল শামস, এইটা কিন্তু মূলত আল কায়দার একটা শাখা বা আল কায়দার অ্যাফিলিয়েটেড এরা। এই এইচটিএসকে কিন্তু এর আগেই আমেরিকা এবং জাতিসংঘ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আজ তারাই কিন্তু মোটামুটি আমেরিকার স্বার্থ হাসিল করতে সাহায্য করেছে।
কিন্তু আমেরিকা যাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে, আমেরিকা কি তাদের সাথে কাজ করবে? এটা একটা ভাবনার বিষয়। ভূরাজনীতি বা বর্তমান আন্তর্জাতিক আইন বা আমেরিকার সারা পৃথিবীতে যে ইমেজ, এটা করতে পারবে বলে আমার মনে হয় না। তবে এইখানে তুরস্ক যদি মাঝখানে আমেরিকার হয়ে মধ্যস্থতা করে, তাহলে হয়তোবা একটা ভালো ফলাফল হতে পারে এবং এইটা সিরিয়ার জন্য ভালো হবে। কিন্তু মেইন বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং গণতন্ত্রের দিকে সিরিয়াকে নিয়ে যাওয়া। যেহেতু অনেকগুলা গ্রুপ একত্রিত হয়ে এই আন্দোলনটা করেছে এবং এই অনেকগুলা গ্রুপের মধ্যে কে নেতৃত্বে যাবে, কারা নেতৃত্বে যাবে, কে কতটুকু অংশ পাবে, এই ভাগ বটোয়ারা নিয়ে ভেজাল হতে পারে বলে সহজেই অনুমান করা যায়। আর যদি এই ভেজাল হয়, তাহলে দীর্ঘমেয়াদী একটা দুঃখ সিরিয়ার কপালে আছে, যেটা আরব বসন্তের কারণে ম্যাক্সিমাম দেশেই হয়েছে। সিরিয়া তার বাইরে যাবে না। কিন্তু আশার বাণী হচ্ছে এই গ্রুপগুলো একত্রিত হয়ে প্রত্যেকটা গ্রুপের স্টেক হোল্ডার এবং সিভিল সোসাইটি এবং মানবাধিকার কর্মী এবং জ্ঞানীগুণী লোকজনকে নিয়ে যদি একটা চমৎকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর করে এবং পারফেক্ট গণতন্ত্রের দিকে তারা যায়, তাহলে এটা প্রেডিক্ট করা যায় যে সিরিয়ার কপালে সামনে ভালো দিন আসতেছে। এখানে উল্লেখ্য যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে এটা স্পষ্ট ফুটে উঠেছে যে সিরিয়ার লোকজন বাশার আল আসাদের পতনের পর রাস্তায় যে আনন্দ করতেছে, মিছিল করতেছে, তাদের চেহারা দেখে মনে হয় এরা ভবিষ্যৎ নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এবং বাশার আল আসাদের পতন আসলে টোটাল পশ্চিম এশিয়ায় ইরানের যে প্রভাব, এটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবং আসাদ সরকারের পতন এটা প্রমাণ করে যে হিজবুল্লাহ এবং আসাদ সরকার একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। 2011 সাল থেকে এত আন্দোলন হয়েছে, এত বিমান হামলা হয়েছে, কিন্তু আসাদ কিন্তু পালিয়ে যায় নাই। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে কয়েকদিনের সামান্য আন্দোলনে তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়া চলে গেলেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংকটে হিজবুল্লাহর বড় বড় নেতাকে তারা বলেছেন তারা ইলিমিনেটেড করে দিয়েছেন। এই হিজবুল্লাহর ক্ষমতা কিছুটা হলেও কিন্তু খর্ব হয়েছে। হিজবুল্লাহ একটা চাপের মধ্যে আছে এবং হিজবুল্লাহ ডাউন খেয়ে যাওয়ার কারণে বাশার আল আসাদের সরকার কিন্তু মোটামুটি ডাউন খেয়ে গেছে। এই বার্তা দেয় যে পশ্চিম এশিয়াতে ইরানের ক্ষমতা খর্ব হবে। ইরান যদি অতি দ্রুত তার পারমাণবিক সক্ষমতার জানান না দেয়, তাহলে ইসরায়েলের সূক্ষ্ম কূটনীতি এবং বর্তমান পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে ইরান একটা দীর্ঘমেয়াদী ক্রাইসিসে পড়তে পারে। এতে করে টোটাল পশ্চিম এশিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে পশ্চিমা বলয়। এবং রাশিয়া তার তার্তুস বন্দরের নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি টিকিয়ে রাখতে পারবে কিনা এটা সময় বলে দিবে। তবে সিরিয়ার ক্ষমতা দখল নিয়ে এই বিরোধী গোত্রীয়র ভেতরে যদি অন্তকোন্দল দেখা দেয়, এইটার অ্যাডভান্টেজ নিতে পারে রাশিয়া। রাশিয়া এই গ্রুপগুলার ভেতরে আলোচনা করে কোনো স্পেসিফিক গ্রুপকে তার সমর্থন জানিয়ে ওই গ্রুপের মদতে তার নৌঘাঁটি এবং বিমান ঘাঁটিকে টিকিয়ে রাখতে পারে। এবং সুযোগ সৃষ্টি হলে রাশিয়া অবশ্যই এটা করবে। এই যে 13-14 বছর ধরে চলে আসা একটা গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধে প্রায় 5 লক্ষ মানুষের মৃত্যু এবং 60 লক্ষ মানুষ যে বাস্তুচ্যুত হয়েছে, এই কনফ্লিক্টের, এই গৃহযুদ্ধের আসলে অর্থনৈতিক কনসিকুয়েন্স কি? 2000 থেকে 2010 পর্যন্ত সিরিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 4-5% এবং তাদের 2010 সালে মাথাপিছু আয় ছিল $2900। তার মানে 2010 সালেও সিরিয়া কিন্তু মোটামুটি একটা অর্থনৈতিক অবস্থায় ছিল। কিন্তু 2023 সালে এসে তাদের জিডিপি প্রায় 60% সংকুচিত হয়। 60% সংকুচিত হয়। 2010 সালেই তাদের জিডিপি ছিল $60 বিলিয়ন, যেটা 2019 সালে এসে দাঁড়ায় মাত্র $21 বিলিয়ন। 2010 সালে সিরিয়া প্রতিদিন প্রায় 3,85,000 ব্যারেল তেল উত্তোলন করত,
যেটা ২০১৮-তে ২৪,০০০ ব্যারেলে নেমে আসে। তার মানে তেল উৎপাদন যদি এত কমে যায়, তাহলে বাণিজ্যের অবস্থা কী হবে? এবং এই যুদ্ধ চলাকালীন সময়ে মাদক, চোরাচালান, রাহাজানি, ছিনতাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল সিরিয়াতে যে অর্থনীতি এই চোরাচালানের কারণে একটা টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল। এবং বিশ্বব্যাংকের হিসাব মতে এই যুদ্ধে সিরিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে এইটাকে রিবিল্ড করতে সিরিয়াকে প্রায় ৪০০ বিলিয়ন ইউএস ডলারের প্রয়োজন হবে। ৪০০ বিলিয়ন ইউএস ডলার। এই যুদ্ধের এত ভয়াবহতার পরেও নতুন সরকার গঠন নিয়ে পশ্চিমা কূটনীতি এবং ইসরায়েলের যে প্রভাব সামনে লক্ষ্য করা যাচ্ছে এবং ইসরায়েল যেভাবে বক্তৃতা দিচ্ছে এবং গোলান মালভূমি সহ যে সমস্ত অঞ্চল তারা দখল করে নেওয়ার পায় তারা করতে পারে, তা আসলে কোনোভাবেই সুন্দর আগামীর কথা বলে না। তা বলে সিরিয়া একটা দীর্ঘমেয়াদী অন্ধকারের মধ্যে ডুবতে যাচ্ছে। তো আমরা আশা করি সমস্ত প্রতিকূলতা কেটে সিরিয়ায় একটা চমৎকার সরকার গঠন হবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার হস্তান্তর হবে এবং সিরিয়ার ভবিষ্যৎ কী হতে পারে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট সেকশনে দিতে পারেন। আমরা আপনার কমেন্ট নিয়ে বিশ্লেষণ করব, কথা বলবো, জ্ঞানের একটা সিম্পোজিয়াম হবে। আপনার কমেন্টের মাধ্যমে আরেকজন নতুন একটা তথ্য জানতে পারবে। দেখা হচ্ছে পরের পর্বে।